জি, শুরু করুন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাহিবা জামান, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ডিএমসিএইচ। আচ্ছা, আজকে আপনাদের আম, একটা টপিকের উপর আমার ক্লাস নেওয়ার কথা, সেটা হচ্ছে জেনেসিস একটা নতুন যাত্রা শুরু করেছে, সেটা হচ্ছে গাইনি আওয়ার। এখানে ছোট ছোট টপিক সম্পর্কে আপনাদেরকে বলা হবে। সেখানে আজকে টপিক হচ্ছে নর্মাল পিরপেরিয়াম। এখন নর্মাল পিরপেরিয়াম থেকে মিড টার্মের জন্য আসলে কি কি পড়তে হয়, সেটা হচ্ছে এখান থেকে আম, এসবি আসে এবং হচ্ছে আপনার এসএকিউ আসে। নর্মাল পিরপেরিয়াম থেকে অসপি আসার সম্ভাবনা অত বেশি না। আহ, মোটামুটি এসবি আর এসএকিউ এই দুইটাই হচ্ছে কাভার করে। টপিকটা খুবই সোজা, খুব একটা বেশি কঠিন না। কিন্তু কিছু জিনিস আপনাদেরকে এখান থেকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, যাতে এসবি এটা আপনারা হচ্ছে গিয়ে ভালো করে অ্যান্সার করতে পারেন। এসে কিউ অ্যান্সার করা যায়, ইয়ে থেকে পিরপিরিয়াম থেকে খুবই ইজিলি অ্যান্সার করা যায় এসে কিউ। তাও একটু গুছিয়ে নিতে হবে। এবং এসবি এর জন্য কিছু জায়গা ইম্পর্ট্যান্ট, মানে ম্যাডামরা তো এখন খুব সরাসরি প্রশ্ন করে না, একটু ঘুরায় পেঁচায় করে। একটু হচ্ছে ইয়ে করে করে যে একটু প্যাথোফিজিওলজি দেই, একটু ইয়ে করে, মানে প্যাথোফিজিওলজিটা মেইনলি প্যাথোফিজিওলজি দেই, বা একটু মানে কোন কান্ট্রি থেকে প্রশ্ন করি, যাতে আম, একটু কোশ্চেনটা একটু কঠিন হয়। তো সেজন্য কিছু জায়গা আমাদেরকে একটু খেয়াল রেখে পড়তে হবে। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে হচ্ছে পিউরপেরিয়াম এবং ইনভলিউশন, এই দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। পিউরপেরিয়ামের ডেফিনেশন কি? এটা হচ্ছে একটা টাইম পিরিয়ডকে বোঝায়, তাই না? 6 উইকস এর একটা টাইম পিরিয়ড ফলোইং চাইল্ড বার্থ, যখন আমাদের হচ্ছে কি পেলভিক অর্গানগুলো অ্যাপ্রক্সিমেটলি প্রি প্রেগনেন্ট স্টেজে আসে, বোথ অ্যানাটমিক্যালি এন্ড ফিজিওলজিক্যালি। তাহলে পিউরপেরিয়ামের ডেফিনেশন মানে পিউরপেরিয়াম হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম। আর ইনভলিউশনটা কি? ইনভলিউশনটা হচ্ছে প্রসেস। পিউরপেরিয়ামে যা যা হয়, এই প্রসেসটাকে বলা হয় ইনভলিউশন। মানে জেনিটাল অর্গানগুলো অ্যাপ্রক্সিমেটলি তার প্রি প্রেগনেন্ট স্টেটে চলে আসবে, যে প্রসেসের মাধ্যমে, সেটাকে বলা হয় ইনভলিউশন। আর পিউরপেরিয়ামটা হচ্ছে একটা টাইম। এই টাইমের ভিতর যা যা হয় সেটা হচ্ছে ইনভলিউশন। আচ্ছা, তাহলে এই দুইটা বেসিক ডিফারেন্স আমরা বুঝলাম। এরপর আর কি পড়তে হবে, এটা কিন্তু আপনাদের মানে ওইভাবে ধরবে না, এখন তো আর আমরা এমবিবিএস এ নাই, এটা তো এখন ধরবে না। কিন্তু এটা জানতে হবে যে পিউরপেরিয়ামটা হচ্ছে টাইম প্রসেস, টাইমটা, এবং ইনভলিউশনটা হচ্ছে প্রসেস। আচ্ছা, তাহলে ডিউরেশন কি আমরা জানি? পিরিয়ডের ডিউরেশন হচ্ছে 6 উইকস। 6 উইকস সময় লাগে ইউটেরাস এবং আদার পেলভিক অর্গানকে আগের স্টেটে আসতে, নন প্রেগনেন্ট স্টেটে আসতে। আচ্ছা, পিরিয়ডের কিছু ভাগ আছে, আমরা জানি তিনটা ভাগ: ইমিডিয়েট, আর্লি এবং রিমোট। ইমিডিয়েট 24 আওয়ার্স, আর্লি হচ্ছে 7 ডেজ, এবং রিমোট হচ্ছে আপ টু 6 উইকস। ওকে, এখন ইনভলিউশন অফ ইউটেরাসটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। অ্যানাটমিক্যাল কিছু কনসিডারেশন এখানে পড়তে হবে। দেখেন, ইউটেরাস ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি এটা হচ্ছে কি করবে? ফার্ম হবে এবং রিট্র্যাক্ট হবে। নর্মালি আমাদের প্রেগনেন্সির সময় ইউটেরাসের ওজন কত হয়? 1 কেজি অথবা 1000 গ্রাম। সেখান থেকে আমাদের প্রি প্রেগনেন্ট স্টেট মানে নর্মাল স্টেটে কত? 50 to 70 গ্রামের মধ্যে থাকে। এই সময়টাতে এই আগের স্টেটে ফিরে আসতে, 50 to 70 গ্রামের মধ্যে ফিরে আসতে তার হচ্ছে 6 উইকস সময় লাগে। কিন্তু প্লাসেন্টাল সাইডটা কন্ট্রাক্ট করে র্যাপিডলি, এবং প্লাসেন্টাল সাইডে কিন্তু দেরি হয়। প্লাসেন্টাল সাইড যেখানে থাকে সেখানে কিন্তু মানে কমপ্লিট ইনভলিউশন হতে 6 উইকস সময় লাগে। এমনি আপনার দেখবেন যে সেকেন্ড উইকের মধ্যে হচ্ছে গিয়ে ইউটেরাস হচ্ছে আগের একটা ওয়েটে চলে আসে, 50 to 70 এর মধ্যে চলে আসে। কিন্তু প্লাসেন্টাল সাইটের ইনভলিউশন, কমপ্লিট ইনভলিউশন হতে কিন্তু সময় লাগে, 6 উইকস সময় লাগে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। লোয়ার ইউটেরাইন সেগমেন্টের কি হয়? লোয়ার ইউটেরাইন সেগমেন্টের হচ্ছে থিন এবং ফ্ল্যাবি হয়ে যায়। সার্ভিক্স, সার্ভিক্সটা কিরকম হবে? সার্ভিক্সটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে, তাই না? এই যে দেখেন, ফার্স্ট উইকের সময় কি হবে? আপনি 2 ফিঙ্গার অ্যাডমিট করতে পারবেন, এবং আস্তে আস্তে এটা হচ্ছে কি অনলি টিপ অফ ফিঙ্গার হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে প্রেগনেন্সি হওয়ার মানে আফটার প্রেগনেন্সি পিউরপেরিয়াম পিরিয়ডে, মানে আপনি আসলে কখনোই প্রি প্রেগনেন্ট স্টেটে যেরকম থাকে একটা মেয়ে, বা নালী অবস্থায় একটা মেয়ে যেরকম থাকে, সেরকম স্টেট কিন্তু কখনোই আসে না, তাই না? কখনোই আসবে না, যতই ইনভলিউশন হোক, যত যাই হোক, ওই স্টেটে আসলে কখনোই ফিরে আসে না। কিছু চেঞ্জ তার মধ্যে থেকেই যাবে। এই যে দেখেন, সার্ভাইকাল অস, নালী প্যারাসে কিরকম থাকে? একদম গোল একটা মানে ইয়ে কোণের মতো থাকে, তাই না? কিন্তু প্যারাসে কিন্তু এই যে একটা ট্রান্সভার্স স্লিট এরকমই থাকে। কখনোই এটা এই নালী প্যারাস স্টেটে আর ফিরে আসবে না। প্যারাস হয়ে গেলেই আপনার এটা এরকমই থাকবে, একটা ট্রান্সভার্স স্লিট থাকবেই। আচ্ছা,
আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কিছু ফিজিওলজিক্যাল কনসিডারেশন। দেখেন কি হয়, মাসেলে আমরা জানি বোথ হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লেশিয়া হয় ডিউরিং প্রেগনেন্সি। হাইপারট্রফিও হবে, হাইপারপ্লেশিয়া হবে, কিন্তু পিউরপেরিয়ামে কি হবে? পিউরপেরিয়ামে মাসেল ফাইবার গুলো নাম্বারে আর হচ্ছে গিয়ে বাড়ে না। নাম্বার ওদের বাড়বে না বা কমবেও না। সেলের সাইজ গুলো হচ্ছে গিয়ে কমে যায়। ঠিক আছে। আচ্ছা, সেলের সাইজটা শুধু কমে, কিন্তু নাম্বারের কিন্তু আর এটা ডিক্রিজ হয় না, নাম্বার যা ছিল সেটাই থাকে। এটা কিভাবে হয়? এই যে এফিকেসি অফ এনজাইমেটিক অ্যাকশন এবং রিলেটিভ অ্যানক্সিয়া, এই দুইটার মাধ্যমে হয়। তাহলে আমরা কি জানলাম? প্রেগন্যান্সিতে হাইপারট্রফি হবে, হাইপারপ্লেশিয়া হবে মাসেলের, কিন্তু পিউরপেরিয়ামে যে কি হবে, মাসেল ফাইবার গুলো শুধু সেল সাইজ কমবে, কিন্তু ওদের নাম্বার কমবে না। ওকে। আচ্ছা, ব্লাড ভেসেলে কি হবে? ব্লাড ভেসেলে হচ্ছে কনস্ট্রিকশন হবে। আচ্ছা, এন্ডোমেট্রিয়াম দেখেন, এন্ডোমেট্রিয়ামের কথা, এন্ডোমেট্রিয়ামটা ইম্পর্টেন্ট। এখানে রিজেনারেশন কবে থেকে শুরু হয়? এন্ডোমেট্রিয়ামের 7th ডে থেকে শুরু হয়। কোথা থেকে হয়? এই যে ইউটেরাইন গ্ল্যান্ড এবং ইন্টারগ্ল্যান্ডুলার স্ট্রমাল সেল। রিজেনারেশন কমপ্লিট হবে কবে? 10th ডে। এবং এন্টায়ার এন্ডোমেট্রিয়াম রিস্টোর হবে ডে 16, এক্সেপ্ট এই যে প্লাসেন্টাল সাইড, যেটা হচ্ছে 6 উইকস সময় লাগে। তাহলে এখান থেকে কিন্তু আপনাদের এসবি আসতে পারে যে রিজেনারেশন স্টার্ট হয় কবে? 7 ডেতে, কমপ্লিট হবে 10 ডেতে, এন্টায়ার রিস্টোরেশন হবে 16 ডে, এক্সেপ্ট প্লাসেন্টাল সাইড যেখানে হচ্ছে 6 উইকস। প্লাসেন্টাল সাইডটা কমপ্লিট রিজেনারেশন হতে 6 উইকস সময় লাগে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে এখানে, এটা বইতে কোথাও লেখা নাই, এটা একটা বেসিক কনসেপ্ট। সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের রিজেনারেশনটা আসলে কোথা থেকে হয়, সেটা হচ্ছে ডেসিডুয়া বেজালিস। আমরা জানি ডেসিডুয়া বেজালিসের দুইটা লেয়ার, বেজাল লেয়ার আর হচ্ছে কি সুপারফিশিয়াল লেয়ার। এই বেজাল লেয়ার থেকে হচ্ছে রিজেনারেশন হয়। আর সুপারফিশিয়াল লেয়ারটা তাহলে কি হয়? ওই যে লোকিয়া, লোকিয়া দিয়ে হচ্ছে, লোকিয়া যেটা ডিসচার্জ হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার। ঠিক আছে। তাহলে রিজেনারেশন হয় কোন লেয়ার থেকে? বেজাল লেয়ার অফ ডেসিডুয়া বেজালিস। আচ্ছা, এটা আমরা জানি যে ফলোইং ডেলিভারি কি হবে, ফান্ডাসটা 13.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য সিম্পাইসিস পিউবিস থাকে। ডিউরিং ফার্স্ট 24 আওয়ার্স কোনো চেঞ্জ হবে না। দেন এটা বাই 24 আওয়ারে 1.25 সেন্টিমিটার করে কমতে থাকে, এবং বাই সেকেন্ড উইক এটা হচ্ছে পেলভিক অর্গান হয়ে যায়। ঠিক আছে। এটা খুবই ভালো করে মনে রাখবেন, এটা আমরা সবসময় এই ওয়ার্ডে আমরা প্র্যাকটিস করে থাকি, কিন্তু তাও এটা অনেক সময় মনে থাকে না। হ্যাঁ, তাহলে কি হলো, ফান্ডাসটা 13.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য সিম্পাইসিস পিউবিস থাকবে জাস্ট আফটার ডেলিভারি। ফার্স্ট 24 আওয়ার্সে কোনো চেঞ্জ হবে না। দেন 1.25 সেন্টিমিটার করে পার 24 আওয়ার চেঞ্জ হতে থাকবে, মানে কমতে থাকবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড উইক এটা পেলভিক অর্গান হয়ে যাবে, ইউট্রাসটা। এখানে আপনাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কজেস অফ সাব ইনভলিউশন। সাব ইনভলিউশনের কজ কি? দেখেন, প্রথমটাই হচ্ছে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন, এটাই 1 নাম্বার কজ সাব ইনভলিউশনের। আরো কিছু কজ আছে, যেমন হচ্ছে গ্র্যান্ড মাল্টিপ্যারিটি, ওভার ডিস্টেনশন অফ ইউটেরাস, ইউটেরাইন প্রোল্যাপস, ইউটেরাইন ফাইব্রয়েড। এই কজগুলো আপনাদেরকে পড়ে রাখতে হবে। কজ অফ সাব ইনভলিউশন এটা যে কোনো সময় আসতে পারে, তবে ইম্পর্টেন্ট কোনটা সেটা হচ্ছে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন। ওকে, এখন আমরা পড়বো লোকিয়া নিয়ে। লোকিয়া, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা আহ, ওরকম তো আমাদের আসে না যে রাইটার শর্ট নোট অন লোকিয়া, কিন্তু লোকিয়া থেকে এসবিএ আসতে পারে এবং কিছু ছোট ছোট কোশ্চেন আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, লোকিয়াটা কি? এটা হচ্ছে, ইট ইজ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ ফর দ্য ফার্স্ট ফোর্থ নাইট ডিউরিং পিরপেরিয়াম। দ্য ডিসচার্জ অরিজিনেটস ফ্রম দ্য ইউট্রাইন বডি, সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনা। আচ্ছা, এটার ওডর এবং রিয়াকশন কেমন হবে? এই যে অফেন্সিভ, ফিশি, স্মেলি, আর রিয়াকশনটা হচ্ছে অ্যাসিডিক। আচ্ছা, এই যে ফোর্ট নাইট মানে কি? 14 দিন। ঠিক আছে। আচ্ছা, কালার। কালার এই যে কি, আমরা জানি 3 রকমের লোকিয়া হয় আমাদের, রুব্রা, সেরোসা এবং অ্যালবা। রুব্রা কি? রেড কালার, 1 to 4 ডেজ থাকে। সেরোসা হচ্ছে 5 to 9 ডেজ থাকে, যেটার কালার হচ্ছে ইয়েলোইশ অর পিঙ্ক অর পেল ব্রাউনিশ। আর অ্যালবাটা হচ্ছে পেল হোয়াইট, যেটা 10 to 15 ডেজ, 10 to 15 ডেজে এটা থাকে। আচ্ছা, তাহলে কম্পোজিশনটা কি? দেখেন, লোকিয়া রুব্রা, এটা যেহেতু রেড কালার, মেইনলি কিরকম থাকবে? ব্লাড থাকবে। ব্লাড থাকবে, শেডস অফ ফিটাল মেমব্রেন অ্যান্ড ডেসিডুয়া, ভার্নিক্স ক্যাসিওসা, ল্যানুগো অ্যান্ড মেকোনিয়াম। সেরোসাতে কি থাকবে? আরবিসি কম থাকবে, কিন্তু মোর লিউকোসাইট থাকবে। এই মোর লিউকোসাইট থাকা মানেই কিন্তু এটা যে ক্লিনিক্যাল সাইন্স অফ সেপসিস তা কিন্তু না। হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে যে 5 to 9 ডেজে আমরা যদি লোকিয়াতে এরকম লিউকোসাইট পাই, সেটার মানেই না যে তার হচ্ছে গিয়ে সে সে পিউরপুরাল সেপসিসের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা,
আর লোকিয়া অ্যালবাতে কি থাকবে? লোকিয়া অ্যালবাতে থাকবে হচ্ছে প্লেন্টি অফ ডেসিডুয়াল সেলস, লিউকোসাইট, মিউকাস, এখানে মেইনলি মিউকাসটাই বেশি থাকে, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেলস অ্যান্ড মাইক্রো অর্গানিজম। আচ্ছা, অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যদি বেশি ডিসচার্জ হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা কিন্তু অ্যাবনর্মাল এবং এর পিছনে কিন্তু সেপসিসের কারণটা থাকতে পারে। এজন্য অ্যামাউন্টটা কিন্তু 250 ml এরকম, হ্যাঁ। ডিসচার্জটা ফার্স্ট 5 to 6 days 250 ml থাকবে, এরপর আস্তে আস্তে কমতে থাকবে। আপনি একটা পেশেন্টকে দেখতে গেলেন যে তার 7 দিন হয়ে গেছে বা হচ্ছে 9 দিন হয়ে গেছে, তাও অ্যামাউন্ট অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেপসিস বা অন্যান্য কজ আমরা কিন্তু চিন্তা করব, রিটেন প্রোডাক্টস আছে কিনা সেগুলো চিন্তা করব আমরা। নর্মাল ডিউরেশন কত? এই যে 3 weeks এরকমই বলে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এই যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি দেখেন, ওডোরটা দেখতে হবে। যদি ম্যাল ওডোরাস থাকে সেক্ষেত্রে কি ইনফেকশন হচ্ছে, রিটেইন থাকতে পারে প্রোডাক্ট, বা কটন পিস থাকতে পারে ইনসাইড দ্য ভ্যাজাইনা। এটা তো খুবই ইম্পর্টেন্ট, এই যে কটন পিস এগুলো থাকলে তো খুবই সমস্যা, তাই না? এগুলো নিয়ে কিন্তু খুব আমাদের কশাস থাকতে হয় এখন। অ্যামাউন্টটা কি? অ্যামাউন্টটা হচ্ছে স্ক্যান্টি অথবা অ্যাবসেন্ট থাকবে, আস্তে আস্তে এটা কমে আসবে। এক্সেসিভ থাকলে সেটা ইন্ডিকেট করবে ইনফেকশন। কালার কি? এই যে পারসিস্টেন্ট রেড কালার যদি থাকে তখন কি বুঝবো আমরা? যেটা রিটেন বিটস অফ কনসেপশন তার ভিতরে রয়ে গিয়েছে। ডিউরেশন, ডিউরেশনও যদি বেশি হয় সেক্ষেত্রে লোকাল জেনিটাল লেশন সাসপেক্ট করব আমরা। আচ্ছা, এখন ডিউরিং পেরিয়াম আমাদের কিছু জেনারেল ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, এগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে একটু জানতে হবে। পালস কি হবে দেখেন, পালসটা অবশ্যই একটু বেশি থাকতে পারে। টেম্পারেচার, টেম্পারেচার তার নর্মালি থাকবে, ফার্স্ট 24 আওয়ার্স নর্মাল থাকবে। যদি টেম্পারেচার আমরা বেশি দেখি যে বেশি, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো যে সেপসিস। আচ্ছা, ইউরিনারি ট্র্যাক্ট দেখেন, ইউরিনারি ট্র্যাক্টে কি হয়? প্রথম কথা হচ্ছে যে প্রেগনেন্সির সময় কিন্তু ব্লাড ভলিউম অনেক বাড়ে, তাই না? 30 to 40% ব্লাড ভলিউম বেড়ে যায়। এখন ব্লাড ভলিউম বাড়া মানে কি? প্লাজমা বাড়তেছে, আপনার রিটেইনড হচ্ছে, আপনার হচ্ছে কি ওয়াটার রিটেনশন হচ্ছে। এখন এই যে যে ভলিউমটা 30 to 40%, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? ফারহানা আপু কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এই যে যে 30 to 40% ব্লাড ভলিউমটা বাড়লো, এটা আমার বের করতে হবে না? এটা তো মানে থাকা চলবে না, তাই না? এটা তো বের করতে হবে। কিভাবে বের হবে? বের হবে বাই ইউরিনারি ট্র্যাক্ট। এজন্য কি হয়? জিএফআর বাড়ে আমাদের, তাই না? ফিজিওলজিক্যাল চেঞ্জেস এর মধ্যে কিন্তু জিএফআর বাড়ে, কিন্তু সাথে আরো কি হতে পারে দেখেন, ব্লাডের ক্যাপাসিটি যেহেতু বাড়ে, ব্লাডার ওভার ডিস্টেনশন হয়। এখন ব্লাডের ওভার ডিস্টেনশন কেন হয়? একটা হচ্ছে আপনার সামনে ব্লাডারে কিন্তু চাপ পড়ে যখন ডেলিভারি হবে, তখন আপনি মানে ব্লাডারের সাথে এদিকে হচ্ছে আপনার সিমফাইসিস পিউবিস, তাহলে ব্লাডারটা কি হচ্ছে, মাঝখানে কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এখানে অনেক ধরনের নার্ভ প্লেক্সাস থাকে, স্যাক্রাল নার্ভ প্লেক্সাস আর অন্যান্য অনেক ধরনের নার্ভ প্লেক্সাস ইরিটেটেড হতে পারে। ইরিটেটেড হওয়ার কারণে কিন্তু ওভার ডিস্টেনশন হয়। আচ্ছা, আরো কি সাথে হতে পারে আপনার? যে ওভার ডিস্টেনশন হচ্ছে ইনকমপ্লিট এমটিং এন্ড প্রেজেন্স অফ রেসিডুয়াল ইউরিন। আচ্ছা, এই রেসিডুয়াল ইউরিন যেহেতু থাকতেছে, এই রেসিডুয়াল ইউরিন থাকার কারণে কি হবে? ইউটিআই হবে। এই জন্য কিন্তু আমাদের এই যে আমরা যখন 3 to 4 ডেজ পরে কিন্তু আমাদের এই ইউটিআই সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়, তাই না? আচ্ছা, এবং কি হবে? ডায়ুরেসিস হবে। ডায়ুরেসিস কেন হচ্ছে? ওই যে ব্লাড ভলিউম বেশি ছিল, 30 to 40% বেশি বেড়ে গেছিল, সেটা বের করে দিতে হবে। কি দিয়ে বের করব? ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে বের করবো, এই জন্য জিএফআর বাড়বে। জিএফআর বাড়বে, এই জন্য হচ্ছে কি আপনার ডায়ুরেসিস হবে। ঠিক আছে? ইউনাইট্রাক্টের এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু জিজ্ঞেস করে তো কি কি হতে পারে। ডায়ুরেসিস হতে পারে, ওভার ডিস্টেনশন হবে, ইনকমপ্লিট এমটিং হবে, রেসিডুয়াল ইউরিন থাকবে, হ্যাঁ, সাথে কি থাকবে? ইউরিনারি হবে, ইউটিআই হবে, অনেক কিছু হতে পারে, হ্যাঁ, ইউনাইট্রাক্টে। আচ্ছা, ব্লাড ভলিউমের কি হয়? ব্লাড ভ্যালুস, ব্লাড ভ্যালুসের মধ্যে, আচ্ছা, প্রথমে যখন আপনার ডেলিভারির সময় তো 70% আমরা জানি কার্ডিয়াক আউটপুট বাড়ে, ওই সময় কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুট সবচেয়ে বেশি থাকে, এবং তারপরে কি হয়? ব্লাড ভলিউম এগুলো কিন্তু কমতে থাকে। নন প্রেগনেন্ট স্টেটে কখন হবে? বাই সেকেন্ড উইকে এটা হচ্ছে নন প্রেগনেন্ট একটা স্টেটে চলে আসবে। আরবিসি ভলিউম এবং হেমাটোক্রিটও নর্মাল আসে বাই 8 উইক্সে। প্লেটলেট কাউন্টটা ডিক্রিজ করে সুন আফটার প্লাসেন্টাল সেপারেশন আছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফিব্রিনোজেন লেভেলটা, ঠিক আছে? ফিব্রিনোজেন লেভেল কিন্তু বেশি থাকে আপ টু সেকেন্ড উইক অফ পিরিয়ড। তাহলে এই ফিব্রিনোজেন লেভেল যদি এখানে বেশি থাকে, তাহলে এখানে কিসের চান্স থাকবে? চান্স থাকবে হচ্ছে ডিভিটির চান্স। এই জন্য কি করতে হবে? আপনার পেশেন্টকে কি বলতে হবে? অ্যাম্বুলেশন, আর্লি অ্যাম্বুলেশনের কথা বলতে হবে, হ্যাঁ।
হোক সেটা নর্মাল ডেলিভারি হোক সেটা সিজার, তাকে আর্লি অ্যাম্বুলেশন করতে হবে। যেহেতু ফিবরিনোজেন লেভেলটা আমার বেশি থাকতেছে, এই সময় তো আমি তাকে কোনো ড্রাগ ট্রাগ আমি দিতে চাচ্ছি না। কেন আমি লোড দিব? যেটা আমার নর্মাল অ্যাম্বুলেশন দিয়ে ঠিক হওয়া সম্ভব সেটা আমি এত লোড দিব না, তাই না? সেটা হচ্ছে কি, আমি এই জন্য পেশেন্টকে বলবো যে একটা আর্লি অ্যাম্বুলেশনে যেন সে চলে যায়। সারাদিন শুয়ে থাকলে বসে থাকলে হবে না, হাঁটাহাঁটি করবে, ছোটখাটো কাজ টাজ সে করবে। আচ্ছা, ওভারিয়ান ফাংশন। ওভারিয়ান ফাংশনটা মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন এন্ড ওভুলেশন। এটা কবে আসে আমরা এটা এটা আমরা জানি যে নন ল্যাকটেটিং মাদার যদি হয়, আহ, আচ্ছা, নন ল্যাকটেটিং মাদার যদি হয় সেক্ষেত্রে হচ্ছে থার্ড পোস্টপার্টাম উইক, এবং ল্যাকটেটিং মাদারের জন্য থার্ড পোস্টপার্টাম মান্থে হচ্ছে আমরা কন্ট্রাসেপটিভ ইউজ করব। ঠিক আছে। এখন যারা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে তাদের প্রোটেকশনটা কিরকম থাকবে? 6 মান্থস অফ পোস্টপার্টাম থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ইয়ে আছে, ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো আপনি একটু মনে রাখবেন যে নন ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে ওভুলেশনটা কখন হয়? 4 উইকস। আর ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে অ্যাবাউট 10 উইকস আফটার ডেলিভারি। ঠিক আছে। ল্যাকটেটিং ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে ওভুলেশন, মেনস্ট্রুয়েশন সবই দেরি করে হবে। ঠিক আছে। ওকে, দেখেন এটা কেন হয়। আমরা জানি ব্রেস্ট ফিডিং করলে প্রোল্যাকটিন লেভেলটা বাড়ে। হুম। প্রোল্যাকটিন বাড়লে কি হবে? প্রোল্যাকটিন ইনহিবিট করবে এফএসএইচ, এলএইচ এবং জিএনআর সিক্রেশন। এফএসএইচ এর যদি ইনহিবিশন হয় কি হবে? ফলিকুলার গ্রোথ হবে না, ইস্ট্রোজেন কমে কমে থাকবে এবং মেনস্ট্রুয়েশন হবে না। এলএইচ না থাকলে এলএইচ সার্জ হবে না, অ্যানোভুলেশন হবে, ওভুলেশন হবে না। সেক্ষেত্রে কি হচ্ছে? এটা হচ্ছে আমার ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, তাই না? এক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে না? মেনস্ট্রুয়েশনও হচ্ছে না, ওভুলেশনও হচ্ছে না, এক্ষেত্রে প্রেগনেন্সি হওয়ার চান্স নাই। ওকে। আচ্ছা, এটার সম্পর্কে আরেকটু কিছু বলার আছে আমার। এই প্রোল্যাকটিন লেভেলটা ব্রেস্ট ফিডিং এর সাথে কিভাবে সম্পর্কিত এটা একটু বলবো একটু সামনে। আমরা ল্যাকটেশন শুরু করি তারপর বলবো। আচ্ছা, এখন ল্যাকটেশনটা আমরা শুরু করি একটু। আচ্ছা, ল্যাকটেশনের কয়েকটা স্টেপ আছে, মেইনলি 4টা। সেটা হচ্ছে কি দেখেন: ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস অ্যান্ড গ্যালাক্টোপোয়েসিস। তাহলে ম্যামোজেনেসিস কি? ম্যামোজেনেসিস হচ্ছে প্রিপারেশন অফ দ্য ব্রেস্ট। মানে ল্যাকটেশন শুরু হওয়ার আগে মানে প্রেগনেন্ট স্টেটে একটা ব্রেস্টকে প্রিপেয়ার যেভাবে করা হয় সেটা হচ্ছে ম্যামোজেনেসিস উপায়ে। আচ্ছা, এরপরে কি? সিনথেসিস অ্যান্ড সিক্রেশন ফ্রম দ্য ব্রেস্ট অ্যালভিওলাই, এটা হচ্ছে ল্যাক্টোজেনেসিস। আচ্ছা, এরপর হচ্ছে ইজেকশন অফ মিল্ক, গ্যালাক্টোকাইনেসিস, এবং মেনটেন করতে হবে ল্যাকটেশন, সেটা হচ্ছে বাই গ্যালাক্টোপোয়েসিস। আচ্ছা, তাহলে ম্যামোজেনেসিস কি? অ্যাসোসিয়েটেড উইথ রিমার্কেবল গ্রোথ অফ বোথ ডাক্টাল এবং লোবিও অ্যালভিওলার সিস্টেম। তাহলে কি হবে? ডাক্টেরও গ্রোথ হতে হবে এবং অ্যালভিওলাসেরও গ্রোথ হতে হবে। এবং এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে ইনট্যাক্ট নার্ভ সাপ্লাই কিন্তু দরকার নাই। গ্রোথ অফ মেমারি গ্ল্যান্ডের জন্য ইনট্যাক্ট নার্ভ সাপ্লাই ইজ নট এসেনশিয়াল। আচ্ছা, ল্যাক্টোজেনেসিস দেখেন, মিল্ক সিক্রেশন কি হয়? থার্ড অর ফোর্থ পোস্টপার্টাম ডেতে শুরু হয় অ্যাক্টিভ মিল্ক সিক্রেশন। এর আগে যা থাকে সেটা কোলোস্ট্রাম। এখন এই মিল্ক সিক্রেশন, এই ল্যাক্টোজেনেসিসের জন্য আমাদের কি কি হরমোন লাগে? প্রোল্যাকটিন, ইনসুলিন, গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েড, এগুলো হচ্ছে হরমোন ফর ল্যাক্টোজেনেসিস। ঠিক আছে। আচ্ছা, আর মিল্ক সিক্রেশনের জন্য নার্সিং এফোর্ট ইজ নট এসেনশিয়াল। গ্যালাক্টোকাইনেসিসের কি হরমোন? অক্সিটোসিন। এবং গ্যালাক্টোপোয়েসিসের জন্য প্রোল্যাকটিন। এই দুটা খুব ভালো করে মনে রাখবেন, হ্যাঁ। এটা কিন্তু এসবিএ তে আসে যে গ্যালাক্টোকাইনেসিসের কি হরমোন? অক্সিটোসিন। আর গ্যালাক্টোপোয়েসিস হচ্ছে প্রোল্যাকটিন। আচ্ছা, এই প্রোল্যাকটিনের সাথে আম, মানে এই যে আগের যে স্লাইডটা, প্রোল্যাকটিনের সাথে কি সম্পর্ক সেটা হচ্ছে দেখা গেছে যে প্রোল্যাকটিন আমাদের এনে প্রেগনেন্ট স্টেটে অ্যাক্টিভ মিল্ক সিক্রেশন কি হয় না? কেন হয় না? কারণ তখন প্রজেস্টেরন থাকে, এবং এই প্রজেস্টেরনের উইথড্রল যখন হয় তখনই কিন্তু প্রোল্যাকটিনের মানে এই কাজটা বেড়ে যায় এবং আলটিমেটলি অ্যাক্টিভ মিল্ক সিক্রেশন হয়। এই জন্য অ্যাক্টিভ মিল্ক সিক্রেশন প্রথম তিন তিন চার দিন, ওই যে আমরা বললাম না, প্রথম 3-4 দিন কোলোস্ট্রাম থাকে, তখন অ্যাক্টিভ মিল্ক সিক্রেশন থাকে না। ঠিক আছে।
এই জন্য অ্যাক্টিভ মিল্ক সিক্রেশন আমাদের থার্ড অর ফোর্থ পোস্টপার্টাম ডে থেকে হবে, এবং প্রথম যেটা থাকে সেটা হচ্ছে কি থাকে, সেটা হচ্ছে কোলোস্ট্রাম। এবং দেখা গেছে সাকলিং কি করে দেখেন, সাকলিং হচ্ছে আমরা আমরা জানি না একটা হরমোন ডোপামিন, ডোপামিন কি করে, ডোপামিন কিন্তু প্রোল্যাকটিনকে ইনহিবিট করে। ঠিক আছে, এই সাকলিং কি করে, বাচ্চা যখন সাক করে, বাচ্চার সাকিং এর কারণে ডোপামিনটা ইনহিবিট হয়। তাহলে ডোপামিন যদি না থাকে, প্রোল্যাকটিনকে ইনহিবিট করার কেউ থাকতেছে, থাকতেছে না। এই জন্য তখন প্রোল্যাকটিনের সিক্রেশনটা ভালো থাকে। এই জন্য সাকলিংটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই চার্টটা, ল্যাকটেশনটা আসলে কিভাবে হয়। এই যে সাকলিং ইন মিল্ক কিভাবে যাবে এটা, থোরাসিক 4, 5, 6 সেন্সরি নার্ভ দিয়ে যাবে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসে, স্টিমুলাস যাবে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে এই স্টিমুলাস কোথায় আসবে, পোস্টেরিয়র পিটুইটারি, তাই না? অক্সিটোসিন থাকে কোথায়, পোস্টেরিয়র পিটুইটারিতে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে এটা বাই ব্লাড স্ট্রিম এটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডে আসবে। ম্যামারি গ্ল্যান্ডে কি সেল থাকে, মায়ো এপিথেলিয়াল সেল। মায়ো এপিথেলিয়াল সেল থেকে এরপরে মিল্ক লেট ডাউন রিফ্লেক্স হয়। ঠিক আছে, তাহলে থোরাসিক 4, 5, 6 সেন্সরি নার্ভ দিয়ে বাই স্পাইনাল কর্ড এটা যাচ্ছে, স্টিমুলাস যাচ্ছে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে স্টিমুলাস যাবে পোস্টেরিয়র পিটুইটারি থেকে, পিটুইটারি থেকে পোস্টেরিয়র পিটুইটারিতে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন সিক্রেশন হবে বাই ব্লাড স্ট্রিম, এটা আসবে হচ্ছে মায়ো এপিথেলিয়াল সেলসে। সেখান থেকে মিল্ক লেট ডাউন রিফ্লেক্স শুরু হবে। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা লেখা আছে দেখেন। মিল্ক প্রোডাকশন কতটুক হয় সেটা হচ্ছে 500 to 800 ml। আর স্টিমুলেশন কি কি দিয়ে হবে, টু পুট দ্য বেবি টু দ্য ব্রেস্ট, 1 ঘন্টা পর পর করতে হবে এটা, বা 1 ঘন্টার মধ্যে করতে হয় আর কি। প্লেন্টি অফ ফ্লুইড টু ড্রিঙ্ক, অ্যাভয়েড ব্রেস্ট এনগর্জমেন্ট, এটা দিকে খেয়াল রাখতে হবে যে ব্রেস্ট এনগর্জমেন্ট হলো কিনা, অ্যাবসেস এগুলো হলো কিনা এটা খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে আর্লি এন্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে, ইন কারেক্ট পজিশন ইজ এনকারেজড। আচ্ছা, এরপর কি আমরা এই যে ইমপ্রুভ করার জন্য কি দেই, মেটোপ্রোপামাইড, এবং সাপ্রেশনের দেই, সাপ্রেশনের জন্য দেই হচ্ছে ব্রোমোক্রিপ্টিন। হ্যাঁ, এই এই ড্রাগগুলো কিন্তু এখন আসে এসবিএ তে, ম্যাডামরা জিজ্ঞেস করে যে কি ড্রাগ দিবা। হুম, আচ্ছা, এখন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, একটা নর্মাল একটা পিউরপেরিয়ামের পেশেন্টকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। প্রথমে হচ্ছে আমার প্রিন্সিপালস কি ম্যানেজমেন্টের, কি কি করব পিউরপেরিয়ামে, আমার উদ্দেশ্য কি, সেটা হচ্ছে রিস্টোর করব হেলথ অফ দ্য মাদার, ইনফেকশন প্রিভেন্ট করব, টেক কেয়ার করব ব্রেস্টে, অ্যান্ড এবং হচ্ছে প্রমোশন করব এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এবং হচ্ছে মাদারকে কন্ট্রাসেপশনের জন্য আমি বলবো, মোটিভেট করব। তাহলে কি কি করলাম দেখেন, অনেক কাজ কিন্তু। রিস্টোর করতে হবে হেলথ অফ দ্য মাদার, তার প্রিভেন্ট করতে হবে ইনফেকশন, ব্রেস্টের কেয়ার নিতে হবে, অ্যান্ড প্রমোট করতে হবে কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। সাথে আরো কি করতে হবে, মোটিভেট করতে হবে মাদার ফর কন্ট্রাসেপশন। আমাদের দেশের মানুষ কিন্তু কন্ট্রাসেপশন নিতেই চায় না, তাই না? ওদেরকে কিন্তু অনেক বলে বলে তারপরে কন্ট্রাসেপশন নিতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংও তারা করতে চায় না, পানি দেয়, তারপর হচ্ছে মধু দেয়, কত কিছু দেয়, তাই না? মানে ব্রেস্ট মিল্ক বাদে তারা সবকিছু দিতে রাজি, কিন্তু ব্রেস্ট ফিডিং তারা করবে না। আচ্ছা, তারপরে যে কি হয়, প্রথম 4 দিন যে বললাম যে অ্যাক্টিভ মিল্ক সিক্রেশন হয় না, প্রথম 4 দিন কোলোস্ট্রাম থাকে, ওরা মানে পাগল হয়ে যায় যে বাচ্চা খাবার পাচ্ছে না, বাচ্চা খাবার পাচ্ছে না, মানে 4টা দিন যে একটু ওয়েট করবে সেটাও তাদের কোনো ইয়ে নাই, মানে তাদের কোনো ধৈর্য নাই। আমাকে একবার একটা পেশেন্ট এসে বলতেছে যে এরকম আমার বাচ্চা কোনোভাবেও দুধ পাচ্ছে না, তার মানে 2nd ডে না 3rd ডে ছিল, কোনোভাবেও দুধ পাচ্ছে না, সে এখন হচ্ছে বাহিরের ইয়ে খাওয়াবে, বাহিরের যে ইয়ে থাকে যে গুঁড়া দুধ সেটা সে খাওয়াবে সে। তো তাকে অনেক বোঝানোর পরেও সে কিছুই আসলে বুঝতে চাচ্ছে না যে তার বাচ্চাটা যে ছোট, বা এখনো যে মিল্ক সিক্রেশন হচ্ছে না, আসবে না, আর 4, 5 দিন দেরি হবে, এটা সে কোনোভাবেও মানতেছে না। তো তাদেরকে একটু ওইভাবে আমাদেরকে বুঝাতে হবে, হ্যাঁ, একটু টাইম নিয়ে ওদের সাথে কথা বলে বুঝাতে হবে তাদেরকে। আচ্ছা, তাহলে কি করবো, প্রথমে দেখেন, প্রথমে তাকে কি করতে হবে, মাদারকে রেস্টও দিতে হবে এবং অ্যাম্বুলেশনও দিতে হবে। রেস্ট কেন দিতে হবে, এই যে এত বড় একটা প্রসেস, হোক সেটা সিজার বা ভিডি, প্রসেসটা তো অনেক বড়, পেশেন্টের রেস্ট নিতে হবে। এবং অ্যাম্বুলেশন কেন করতে হবে, ওই যে বললাম ফিব্রোলাইটিক, আপনার হচ্ছে ফিব্রোজের লেভেলটা বেশি থাকে, সেক্ষেত্রে অ্যাম্বুলেশন না করলে তার ডিভিটি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কি করব, আর্লি অ্যাম্বুলেশন করব, এটার বেনিফিটস কি,
সেন্স অফ ওয়েলবিং। পেশেন্ট বুঝবে যে না ঠিক আছে, আমি যেহেতু হাঁটাচলা করতে পারছি, দ্যাট মিন্স আমি ভালো আছি। এমন না যে আমার শুয়ে থাকা লাগতেছে বা কিছু, আমি হাঁটাচলা করতে পারছি মানে আমি ভালো। আচ্ছা, নর্মাল ভয়েডিংস করতে হবে, ব্লাডার কমপ্লিকেশনস এন্ড কনস্টিপেশন লেস হবে। আচ্ছা, যখনই আপনি শুয়ে বসে থাকবেন এগুলো ওদেরকে বোঝাতে হবে, হ্যাঁ, যে আর্লি অ্যাম্বুলেশনটা কেন ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু আর্লি অ্যাম্বুলেশন করতেই চায় না। ওরা বলে যে না, আমি শুয়ে থাকবো, এত বড় অপারেশন হয়েছে, হ্যাঁ এত বড় অপারেশন হয়েছে, এখনই কেন উঠবো। কিন্তু এই জিনিসগুলো ওদেরকে বোঝাতে হবে, হ্যাঁ, যে ব্লাডার কমপ্লিকেশনস কম হবে, তারপর হচ্ছে কনস্টিপেশন কম হবে, ইউট্রাইন ড্রেনেজ ভালো হবে, এবং কি ইনভলিউশন হবে ইউট্রাসের, সাব ইনভলিউশন হবে না, ঠিক আছে। এবং হচ্ছে এই যে লেসেন্স দ্য পিউরোপেরাল ভেনাস থ্রোম্বোসিস অ্যান্ড এম্বোলিজম, এই কথাগুলো বলতে হবে। কথাগুলো বললে দেখবেন যে তারা ঠিক মতো কাজ করবে। আচ্ছা, হসপিটাল স্টে, অবশ্যই একটা হসপিটাল একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তাকে হসপিটালে স্টে করতে হবে। ডায়েটে কি হবে, পেশেন্ট শুড বি অন নর্মাল ডায়েট অফ চয়েস। আর সাথে যদি তার ডায়াবেটিস থাকে বা অন্যরকম অন্য কোনো কমপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে তার ডায়েট ওরকম হবে আর কি, অ্যাকর্ডিং টু মেডিকেল রিজন। যদি কোনো কজ থাকে সেক্ষেত্রে ডায়েট ভাবে হবে। এই যে কেয়ার অফ দ্য ব্লাডার, কেয়ার অফ দ্য ব্লাডার কি করতে হবে, পেশেন্টকে বলতে হবে যে আপনি হচ্ছে গিয়ে ইউরিন পাস করবেন। আর যদি ইউরিন পাস না হয় সেক্ষেত্রে আমরা ক্যাথেটার করে দিতে হবে। আচ্ছা, এপিsiotomy দেওয়া হয় অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কেয়ার অফ দ্য ভালভা এন্ড এপিsiotomy উন্ড। এটা কিভাবে করে দেখেন, ডক্টর কি কথা, যে শর্টলি আফটার ডেলিভারি দ্য ভালভা এন্ড বাটক্স আর ওয়াশড উইথ সোপ ওয়াটার ডাউন ওভার দ্য অ্যানাস অ্যান্ড স্টেরাইল প্যাড ইজ অ্যাপ্লাইড। এটা কিন্তু করা হয় আমাদের, অ্যান্টিসেপ্টিক দিয়ে কিন্তু ওয়াশ করা হয়। আচ্ছা, দ্য পেশেন্ট শুড লুক আফটার পার্সোনাল ক্লিনলিনেস অফ দ্য ভালভা। আচ্ছা, ঠিক আছে, এখানে কি করতে, এখানে মেইনলি কি বলা হয়েছে যে ভালভাল কেয়ার নিতে হবে এবং এপিsiotomy উন্ডের কেয়ার নিতে হবে। আচ্ছা, সাথে কি করা যায়, যে আপনি যখনই পিভি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টেরাইল গ্লাভস ইউজ করতে হবে। আর সে কি করতে পারে, ওই যে হিপ বাথ যেটা আমরা বলি, হিপ বাথে কিন্তু সে বসতে পারে, তাই না। আর হচ্ছে যদি কোনো কারণে পেরিনিয়াল পেইন বা ভালভাল পেইন বা এপিsiotomy উন্ডে যদি তার পেইন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এক্সামিনেশন করে দেখতে হবে, বোথ ভ্যাজাইনাল এবং রেকটাল। এক্সামিনেশন করে দেখবো যে আমরা সেখানে কোনো হেমাটোমা আছে কিনা বা কোনো গ্যাপিং আছে কিনা বা ইনফেকশন আছে কিনা, তখন কিন্তু আমাদের এইভাবে ইয়ে করে দেখতে হবে, ঠিক আছে। কিন্তু সেটাও খুবই জেন্টলি করতে হবে। এরপরে কি, ম্যাটার্নাল ইনফ্যান্ট বন্ডিং, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ম্যাটার্নাল এবং ইনফ্যান্ট বন্ডিং এটা হচ্ছে কখন শুরু হবে দেখেন, ফিউ মোমেন্টস আফটার বার্থ। একদম ফিউ মোমেন্টস, আমরা কি করি, বের করেই মাদারের ইয়েতে দেই না, অ্যাবডোমেনে দেই না, তো এই জন্য কি ফিউ মোমেন্টস আফটার বার্থ। হুম। আচ্ছা, কি কি করা হয়, আচ্ছা এখানে কি হয়, দিস হেল্পস দ্য মাদার উইথ আর্ট অফ দ্য বেবি সো দ্যাট শি ক্যান টেক কেয়ার অফ দ্য বেবি হোয়াইল অ্যাট হোম। আচ্ছা, আর বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ প্রমোশন এগুলো করা হচ্ছে এখন। সাথে আমাদের কি করতে হবে, অ্যাসেপসিস অ্যান্টিসেপটিক্স অবশ্যই মেনটেন করতে হবে ফার্স্ট উইক অফ পিরিয়ডে, না হলে কি হবে, সেপসিস হওয়ার সম্ভাবনা থাকবে, উন্ড ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তারপর আপনার পালমোনারি এম্বোলিজম, অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তাই না। অ্যাবনর্মাল পিউরোপেরিয়ামের দিকে যাওয়ার কিন্তু অনেক সম্ভাবনা হয়ে যায়। ইমিউনাইজেশন অবশ্যই কি করতে হবে, আরএইচ নেগেটিভ মাদারের বেবি যখন হবে তখন বেবির আমরা ব্লাড গ্রুপিং করব। ব্লাড গ্রুপিং করে যদি দেখি যে পজিটিভ, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যান্টিটি দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি করতে হবে, এই যে রুবেলা যদি থাকে সেক্ষেত্রে ভ্যাকসিন দিতে হবে। আর বুস্টার ডোজ কি দিব, টেটানাস, টক্সয়েড, হেপাটাইটিস বি, এগুলো হচ্ছে অল সেফ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড, মানে এগুলো হচ্ছে ব্রেস্ট ফিডিং এর সময় সেফ। আর হচ্ছে ডিসচার্জের সময় দিব, যদি হচ্ছে প্রেগনেন্সির সময় না দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ডিসচার্জের সময় দিয়ে দিব পেশেন্টকে। আচ্ছা, আপনাদের এই কোশ্চেনটা কিন্তু আসে। যদি এই কোশ্চেনটা নাও আসে সেক্ষেত্রেও আপনার এটা পড়ে যেতে হবে কেন, যে আম, ধরেন ব্রেস্ট এনগর্জমেন্ট, ঠিক আছে, ব্রেস্ট এনগর্জমেন্ট বা হচ্ছে গিয়ে ব্রেস্টের অ্যাবসেস, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা এটা এই কোশ্চেনে মানে লেজ হিসাবে আপনাকে এইগুলো লিখে আসতে হবে। যদি আসে ধরেন প্রিভেনশন, তখন এই জিনিসগুলো আপনাকে লিখে আসতে হবে, যে প্রিভেনশন তো করলাম, তো প্রিভেনশনের আমার অ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ কি দেখেন, বেনিফিটস টু দ্য বেবি, এগুলো আমাদের সেই এমবিবিএস এর পড়া। কমপ্লিট ফুড, এটা আর্লি ডাইজেস্ট হয়, ইনফেকশনের এগেনস্টে প্রোটেকশন দিবে, ইমোশনাল বন্ডিং হবে, বেবির বেটার ব্রেন গ্রোথ অ্যান্ড ইন্টেলিজেন্স হবে, লোয়ার হবে চাইল্ডহুড ক্যান্সারের ইনসিডেন্সটা লোয়ার হবে। মাদারের কি হবে, এই যে ইনভলিউশন হবে ইউটারাসের, ডিলেস প্রেগনেন্সি যেটা আমরা পড়লাম, হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, আর হচ্ছে লোয়ার্স দ্য রিস্ক অফ ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার।
ঠিক আছে। আচ্ছা, এই যে সায়েন্স অফ প্রপার পজিশনিং আর হচ্ছে গুড অ্যাটাচমেন্ট, এটাও পড়তে হবে। হ্যাঁ, এটাও কিন্তু আপনারা ওই যে একটু অ্যান্সারটা বড় করার জন্য বা একটু সুন্দর করে গুছানোর জন্য কিন্তু আপনারা এই জিনিসগুলো দিতে পারেন। হ্যাঁ, ওগুলো দিলে ভালো মার্ক আসে। প্রপার পজিশনিং কি? আর এটা কিন্তু জিজ্ঞেস করে, এটা আপনার অস্পিতেও আসতে পারে, তাই না? পজিশনিং এখন কিন্তু অস্পিটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি ধরেন 10টা পড়ে গেলাম, এই 10টার মধ্যে থেকে আসবে, এটা কিন্তু হয় না। যদি দিয়ে দেয় এটা হসপিটাল দিয়ে দিতেও পারে। যে দেখাও কিভাবে প্রপার পজিশনিং করে, কিভাবে অ্যাটাচমেন্ট হয়। তাহলে প্রপার পজিশনিংটা কি দেখেন, হোল বডি সাপোর্ট করতে হবে, বডি থাকবে ক্লোজ টু দ্য মাদার, স্ট্রেট থাকবে হেড অ্যান্ড বডি, এবং ফেসিং ব্রেস্ট, নোজ অপোজিট টু দ্য নিপল। ঠিক আছে, এটা হচ্ছে পজিশনিং। আর অ্যাটাচমেন্ট কি? গুড অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে বেবিস চিন ইজ টাচিং দ্য ব্রেস্ট, বেবিস মাউথ ইজ ওয়াইডলি ওপেন, লোয়ার লিপ ইজ টার্ন আউটওয়ার্ডস, এবং মোর অ্যারিওলা ইজ সিন অ্যাবাভ দেন বিলো। ঠিক আছে, এই স্লাইডটা অবশ্যই পড়বেন, এই স্লাইডটা অবশ্যই অবশ্যই পড়বেন। এটা যে কোনো সময় যে কোনো কিছুতে চলে আসতে পারে, ইভেন অস্পিতেও আসতে পারে। আচ্ছা, এখন ডাব্লিউএইচও রেকমেন্ডেড কিছু পোস্টনাটাল ভিজিট আছে আমাদের, 4টা ভিজিট, তাই না? এটা হচ্ছে ডাব্লিউএইচও রেকমেন্ডেড একদম মিনিমাম ভিজিট। যদি কারো অন্য ধরনের কোনো প্রবলেম হয়ে যায়, অন্যান্য প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিজিট আরো ফ্রিকুয়েন্টলি হবে। কিন্তু একটা নর্মাল পেরিপেরিয়ামের ক্ষেত্রে ভিজিট হচ্ছে 4টা। ফার্স্ট ভিজিট আমরা কখন করব? উইদিন 24 আওয়ার্স। এখানে কি কি দেখবো? প্রাইমারি পিপিএইচ, urinary retention, valval hematoma, and general condition of the mother and baby। হুম, এই প্রত্যেকটা জিনিস আমরা দেখব ফার্স্ট ভিজিটে উইদিন 24 আওয়ার্স। কি কি দেখলাম? প্রাইমারি পিপিএইচ, ইউরিনারি রিটেনশন, ভালভাল হেমাটোমা, জেনারেল কন্ডিশন অফ মাদার অ্যান্ড বেবি। সেকেন্ড ভিজিট হচ্ছে উইদিন 2 to 3 ডেজ। এখানে আমরা কি দেখব? সেকেন্ডারি পিপিএইচ দেখব। সেকেন্ডারি পিপিএইচ, তার লোকিয়াটা কিরকম, ইউটিআই এর কোনো সাইন্স আছে কিনা, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কোনো সাইন্স আছে কিনা, ব্রেস্ট এনগর্জমেন্ট হচ্ছে কিনা, মাস্টাইটিস হচ্ছে কিনা, এগুলো দেখবো আমরা উইদিন 2 to 3 ডেজ। এরপরে কখন যাব? 4 to 7 ডেজ। 7 ডেজই বলা হয়, 4 to 7 ডেজে যায় সেটা। তখন কি দেখব? উন্ড ইনফেকশন, সেকেন্ডারি পিপিএইচ, ডিভিটি, এবং তাকে দিব আমি কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস। ওকে। আচ্ছা, এবং ফোর্থ ভিজিট কখন করবে সে? 6 উইকস। 6 উইকসে করবে। পোস্টপার্টাম ডিপ্রেশন দেখবো এবং জেনারেল কন্ডিশন অফ বোথ মাদার অ্যান্ড বেবি। ঠিক আছে, তাহলে এই 4টা ভিজিট অবশ্যই মনে রাখবেন, এবং এই 4টা ভিজিট কিন্তু রিটেনে আসে, যে ডাব্লিউএইচও রেকমেন্ডেড পোস্টনাটাল ভিজিট, মানে উইথ টাইম ডিউরেশন, এবং সেই টাইমে আপনি কি কি দেখবেন। খালি ভিজিট করলেন তা তো না, আপনি কি কি দেখবেন সেই ভিজিটে, সেই জিনিসগুলো কিন্তু এখনো আসে কোশ্চেনে। হ্যাঁ, আচ্ছা, দেখেন, পোস্টপার্টামে কিছু এক্সারসাইজ করতে হয়। এটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এই যে এই এই এক্সারসাইজটা, টু টোন আপ দ্য পেলভিক ফ্লোর মাসেল। এখানে পেশেন্টকে কি বলতে হবে? যে আমরা ইউরিনেশন বা ডেফিকেশনের সময় যদি হঠাৎ করে আমাদের মনে হয় যে হঠাৎ করে আমরা যদি বন্ধ করে দেই ইউরিনেশন বা ডেফিকেশন, এই সময় আমি যেভাবে মাসেলটা কন্ট্রাক্ট করি, সেভাবে আমাদেরকে মাসেলটা কন্ট্রাক্ট করতে হবে এবং রিল্যাক্স করতে হবে। এটাই বলবেন যে ইউরিনেশন আর ডেফিকেশনের সময় যদি আমরা হঠাৎ করে বন্ধ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা মাসেলটা যেভাবে কন্ট্রাক্ট করি, ওই উপায়ে আমাদেরকে কন্ট্রাক্ট এবং রিল্যাক্স করতে হবে। এবং এটা করতে হবে কয়বার? অ্যাজ রিপিটেড, অ্যাজ অফেন অ্যাজ পসিবল। মেইনলি বলা হয় যে 8বার করতে, 8বার করতে বলা হয়, কিন্তু অ্যাজ অফেন অ্যাজ পসিবল ইচ ডে সে হচ্ছে করবে। এটাই হচ্ছে কমন। এই এই এক্সারসাইজটা কমন, এই পেলভিক ফ্লোর মাসেলের এই এক্সারসাইজটাই কমন। আরো 2টা এক্সারসাইজ করে, একটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল আর একটা হচ্ছে ব্যাক মাসেলের জন্য। অ্যাবডোমিনাল মাসেলের জন্য যেটা করা হয় সেটা কি করতে বলা হয়? পেশেন্টকে বলা হবে ডর্সাল পজিশনে থাকার জন্য, এবং নিজ বেন্ড থাকবে তার, অ্যান্ড ফিট থাকবে হচ্ছে ফ্ল্যাট অন দ্য বেড। এই অবস্থায়, মানে পেশেন্ট থাকলো ডর্সাল পজিশনে উইথ নিজ বেন্ড অ্যান্ড ফিট ফ্ল্যাট, এক্ষেত্রে এই অবস্থায় তাকে কি করতে হবে? অ্যাবডোমেন মাসেলকে কন্ট্রাক্ট করতে হবে এবং রিল্যাক্স করতে হবে, এবং এটাকেও রিপিট করতে হবে সেভারাল টাইমস। ঠিক আছে। আর ব্যাক মাসেল,
ব্যাক মাসেলে কি করতে হবে দেখেন, পেশেন্ট কি থাকবে, লাই অন হার ফেস। তাহলে অ্যাবডোমিনাল মাসেলের সময় কি ছিল, সে ডর্সাল পজিশনে, এখন হচ্ছে কি লাই অন হার ফেস মানে উল্টা পজিশন, উইথ দ্য আর্মস বাই হার সাইড। হুম, এবার মানে এটা কি, লাই অন হার ফেস অ্যান্ড আর্মস বাই হার সাইড। আচ্ছা, এখন কি করতে হবে, এই যে হেড অ্যান্ড শোল্ডার্স আর স্লোলি মুভড আপ অ্যান্ড ডাউন, মানে পুশ আপের মতো, হ্যাঁ। আচ্ছা, এই প্রসেসটা রিপিট করতে হবে 3 to 4 টাইমস, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে ইচ ডে। ব্যাক মাসেলের এটা এতটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এখানে মেইনলি হচ্ছে আপনার পেলভিক ফ্লোর মাসেল। যদি জিজ্ঞেস করে এটাই, এটাই ম্যাডামরা জানতে চায়, হ্যাঁ পেলভিক ফ্লোর মাসেলটা কিভাবে এক্সারসাইজ করতে হয়, কারণ পেলভিক ফ্লোরেই তো আমাদের বিভিন্ন মাসেলের হচ্ছে লস হয়, তারপর হচ্ছে মাসেলের ইনজুরি হয়, তো এই জন্য পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজটা ইম্পর্টেন্ট। আচ্ছা, চেক আপ অ্যান্ড অ্যাডভাইস অন ডিসচার্জ, এই এই অ্যাডভাইস গুলো কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি, তাই না? এটা আমরা যখন ছুটি দেই পেশেন্টকে, সেটা হোক একটা ভিডির পেশেন্ট, হোক একটা সিজারের পেশেন্ট, আমরা কিন্তু বিভিন্ন অ্যাডভাইস তাকে দিয়ে থাকি। আচ্ছা, কি কি অ্যাডভাইস দিবেন তাকে দেখেন, তার কি করতে হবে, মেজার্স টু ইমপ্রুভ হার জেনারেল হেলথ, কন্টিনিউয়াস সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি, তার যদি আয়রন কম থাকে, হিমোগ্লোবিন যদি কম থাকে, সেক্ষেত্রে আমরা আয়রন থেরাপি দিয়ে দিই না। এই যে পোস্টনাটাল এক্সারসাইজ গুলো সে করবে, যার যেটা দরকার, যার যেটা যাকে যেটা স্যুট করে বা যার যেটা দরকার, সেক্ষেত্রে আমরা পোস্টনাটাল এক্সারসাইজ সেভাবে বলে দিব। আচ্ছা, তারপর কি করবে, সে হচ্ছে যে গ্র্যাজুয়ালি রিটার্ন করবে তার ডে টু ডে অ্যাক্টিভিটিসে। ব্রেস্ট ফিডিং অ্যান্ড কেয়ার অফ দ্য নিউবর্ন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে বেবিকে আপ টু 6 মান্থ, এটা বলতে হবে। আচ্ছা, সেক্সুয়াল অ্যাক্টিভিটি মে বি রিজিউমড ওয়েন দ্য ল্যাসারেশনস অর এপিসিওটমি উন্ড আর ওয়েল হিলড। হুম, এপিসিওটমি থাকলে সেক্ষেত্রে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে কিন্তু একে তো প্রিকশনস নিতে হবে, এবং সেটা কিন্তু একটু দেরি করতে হবে। আচ্ছা, তারপরে কি দেবো আমরা, ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস দিব এবং গাইডেন্স দিব, কন্ট্রাসেপশন। আচ্ছা, এবার এটা কিভাবে করতে হবে দেখেন, যে নন ল্যাকটেটিং যারা, যারা ব্রেস্ট ফিড করতেছে না, তাদেরকে কন্ট্রাসেপশন দিব আমি আফটার 3 উইকস, এবং ল্যাকটেটিং ওমেনে আফটার 3 মান্থস, 3 মান্থস আফটার ডেলিভারি এটা হচ্ছে কি শুরু করবে, ঠিক আছে? কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস কিন্তু দিতে হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, মেথড অফ কন্ট্রাসেপশন। এই মেথড অফ কন্ট্রাসেপশন আমরা কি কি দিব, এটাও কিন্তু এখন আসে, হ্যাঁ কন্ট্রাসেপটিভ মেজার্স কিন্তু ম্যাডামরা এখন খুব খুব জোর দেয় এটার উপরে। আচ্ছা, ন্যাচারাল কন্ট্রাসেপশন যেটা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলে 98% কন্ট্রাসেপটিভ প্রোটেকশন পাওয়া যায় ফর 6 মান্থ, এটা আমরা জানি। আর কি ইউজ করা যায়, সবচেয়ে কমন এবং সবচেয়ে ভালো যে পদ্ধতি, সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড। আরো কি ইউজ করি আমরা, স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ দেই, তাই না? স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভের মধ্যে কোনটা দেই, প্রজেস্টেরন অনলি পিল, এখানে কিন্তু ওসিপি দেয়া যাবে না, প্রজেস্টেরন অনলি পিল দেই। তারপরে আর কি দেই আমরা, হচ্ছে কিছু এই যে লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভস দেওয়া হয়, যেটা হচ্ছে আইইউসিটি। ঠিক আছে, আইইউসিটি দেওয়া হয়, এবং হচ্ছে গিয়ে ইনজেক্টেবলসও দেওয়া হয়। আরো কি দেওয়া হয়, এই যে লেভোনরজেস্ট্রাল ইমপ্ল্যান্টস, নেক্সপ্ল্যানন, এগুলো দেওয়া হয়। ঠিক আছে, মেইনলি কোনগুলো দেওয়া হয়, মেইনলি হচ্ছে আমরা প্রজেস্টেরন অনলি পিল দেই, তারপর হচ্ছে লেভোনরজেস্ট্রাল যেটা ইমপ্ল্যান্ট, আর হচ্ছে আইইউসিডি দেওয়া হয়। আচ্ছা, আইইউসিডি, এই যে হ্যাঁ এটা বলতে চাচ্ছিলাম, পিপিআইসিডি দেখেন, পিপিআইসিডি কখন ইনসার্ট করবেন, এক্ষেত্রে হচ্ছে যদি আপনি ভিডি হয় তখন পোস্ট প্লাসেন্টাল, প্লাসেন্টা আউট হওয়ার পরে উইদিন 10 মিনিটস অফ প্লাসেন্টাল ডেলিভারি আমরা হচ্ছে এটা দিয়ে দিব, হ্যাঁ। অথবা কি দেওয়া যায়, উইদিন 48 আওয়ার্স পোস্টপার্টাম, কিন্তু এই সময় দিয়ে দেওয়াই বেটার, এই সময় দিয়ে দেওয়াই হচ্ছে সহজ। হুম, আর হচ্ছে সিজার হলে, সিজার হইলেও ওই তো মানে ইয়ে দেওয়ার আগে, ইনসিশন দেওয়ার আগে আপনি হচ্ছে দিয়ে দিবেন। ওকে, ইনসিশন দেওয়ার আগে আইসিডি ইনসার্শন করবেন আফটার প্লাসেন্টাল ডেলিভারি। স্টেরিলাইজেশন একটা প্রসেস, স্টেরিলাইজেশন কাদেরকে করব, যাদের হচ্ছে ফ্যামিলি কমপ্লিট, সেক্ষেত্রে ভ্যাসেক্টমি করা যায় অথবা লাইগেশন। আর হচ্ছে টু হ্যাভ পোস্টনাটাল চেক আপ আফটার 6 উইকস। আচ্ছা, এখানে সাথে এগুলো তো আছেই, সাথে কিন্তু এটা তো কন্ট্রাসেপটিভ মেথড, এখানে মানে এটা তো আপনার ডিসচার্জের অ্যাডভাইস, এখানে কিন্তু আরো কিছু জিনিস আপনারা দিতে পারেন, অ্যাড করতে পারেন, হ্যাঁ। আমরা ওই যে ছোট ছোট করে যে লিখে দেই, যে বেবির ক্ষেত্রে কিছু জিনিস, টিকা দেওয়ার কথা বলি, তারপর হচ্ছে বেবির কোনো প্রবলেম হলে তাকে পেডিয়াট্রিশিয়ান দেখাতে হবে এটা বলি, অ্যাবস্টিনেন্স, এরপরে হচ্ছে গিয়ে ভারী কাজ করা যাবে না, এই টাইপের কথাবার্তা আমরা কিছু বলি না, সেগুলো আপনারা অ্যাড করে দিবেন, হ্যাঁ।
থ্যাংক ইউ। খুবই ছোট একটা ক্লাস ছিল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে আপনাদের এসবি আসে, এসএকিউ আসে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং খুবই ছোট একটা টপিক, নর্মাল পিপিএম খুবই ইজি এবং খুবই ছোট একটা টপিক। আপনারা এটা যে আজকে পড়াই দিলাম, এটা বাসায় জাস্ট আধা ঘন্টা পড়বেন, আধা ঘন্টা থেকে 45 মিনিট পড়লে দেখবেন যে আপনার পুরো জিনিসটা একদম মাথায় ঢুকে গেছে। দাগায় দাগায় পড়বেন। খুবই ছোট একটা টপিক, খুবই ছোট এবং খুবই ইজি। এই জিনিসটা পড়তে সময় লাগে না, বাট এখান থেকে কোশ্চেন আসে এবং এগুলো লেখাও খুব সহজ। খুবই ইজিলি আপনারা নাম্বার ক্যারি করতে পারবেন এখান থেকে। থ্যাংক ইউ।